শুরু করব সেটা হলো ডি ব্লকের মৌলের যে সাধারণ ধর্মাবলী। এর আগে আমরা এস ব্লক, পি ব্লক পড়ে ফেলছি, এখন আছে ডি ব্লক। তো ডি ব্লক মৌল কাদের বলা হবে? আমরা পড়ছিলাম আগেই যে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা ডি ব্লকে প্রবেশ করবে, তখন আমরা সেই মৌলটাকে বলবো ডি ব্লক মৌল। তো এগুলো সম্পর্কে অনেক আলোচনা করছি, যে নতুন আছো সে রেকর্ডেড ভিডিওগুলো দেখে নিও। তো এখানে ডি ব্লক মৌলের যে সাধারণ যে ধর্মাবলীগুলো আছে, এখান থেকে দেখা যায় এমসিকিউ আসতে পারে, মাঝে মাঝে তোমার গদাকেও তুলে দিতে পারে, আসার সম্ভাবনা কম। তারপরে এমসিকিউটা এখান থেকে চলে আসে। তো ডি ব্লকের মৌলগুলো ধর্মাবলীর মধ্যে দেখো, ডি ব্লকগুলো সবগুলোই দেখা যায় প্রায় ভারী ধাতু, এবং এই ভারী ধাতু হয়, দেখা যাচ্ছে এদের ঘনত্বটাও খুব বেশি হয়। আর এদের দুইজনের ঘনত্ব দেওয়া আছে, এগুলো রিডিং দিয়ে মানে একবার রিডিং পড়ার মতো পড়ো, এগুলো তেমন এমসিকিউ আসে না, তারপরেও পড়ে রাখা ভালো। স্ক্যান্ডিয়ামের ঘনত্ব সবচেয়ে কম আর ইরিডিয়ামের ঘনত্ব সবচেয়ে বেশি, এটা হলো ডি ব্লক মৌলের সময়ের মধ্যেই বলা হয়েছে। আর এরপরে যদি তুমি দেখো যে ডি ব্লকের যে ইলেকট্রন বিন্যাস, সেখানেও আমরা দেখতে পাই পি ব্লকে যেমন কিছু কিছু মৌল ছিল যাদের পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করছিল, একইভাবে ডি ব্লকের মৌলসমূহ পরিবর্তনশীল জারণ অবস্থা প্রকাশ করে। এখন কেন পরিবর্তনশীল জারণ অবস্থা প্রকাশ করে? কারণ ডি ব্লকের কোথাও একটা ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে দেখা যায় কি ডি অরবিটালটা অপূর্ণ থাকে। যখনই অপূর্ণ থাকে তখন তোমাদের কিন্তু গতদিন দেখাইছিলাম যে ইলেকট্রন কিন্তু তখন লাফিয়ে ডি ব্লকের মধ্যে বিস্তার হয়ে কি করে সিঙ্গেল সিঙ্গেল বন্ড তৈরি করে, অর্থাৎ এককভাবে অবস্থান করতে পারে। ডি অরবিটালের যে 5টা উপশক্তি স্তর আছে তার মধ্যে এককভাবে অবস্থান করতে পারে। দেখা যাচ্ছে তখন যোজনীর ভ্যারিফিকেশন সৃষ্টি হয়। আর এরপরে এদের যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এগুলো দেখা যাচ্ছে উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হয়। এরপরে এরা তাপ সুপরিবাহী, তাপ বিদ্যুৎ সুপরিবাহী, এরা কঠিন হয়, এগুলো পড়বা। এর মধ্যে জাস্ট মাথায় রেখো মার্কারিটা কিন্তু তরল হয়, এগুলো রিডিং দিও, খুব বেশি এখানে চাপ নেওয়ার দরকার নাই। আর এখান থেকে একটা লাইন জিনিসটা খেয়াল রাখো, এই যে লাইনটা, যে ডি ব্লক মৌলের যে আয়নীকরণ শক্তি দেখা যাচ্ছে এস ব্লক অপেক্ষা বেশি হয়, কিন্তু পি ব্লক অপেক্ষা কম হয়। তো দিন শেষে বিষয়টা কেমন, পিডিএস মনে রাখবো, অর্থাৎ এখানে পি ব্লকেরটা বেশি হয় সবচেয়ে আয়নীকরণ শক্তি, তারপর ডি ব্লক, তারপর এস ব্লক। এটা হলো ডি ব্লক মৌলসমূহের ক্ষেত্রে যখন আয়নীকরণ শক্তি হিসাব করবা তখন এইভাবে হিসাব করতে হবে। ডি ব্লক মৌল যদি আসে তাহলে সেটা হবে মিডলে থাকছে, পি ব্লক মৌল যদি সেটা হয় তাহলে তার আয়নীকরণ শক্তি বেশি, ডি ব্লকেরটা তার থেকে কম, আর এস ব্লক মৌলের আয়নীকরণ শক্তি আরও কম। এই হলো বিষয়। আর এরপরে এখানে প্যারাম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক যেগুলো আছে এগুলো পরবর্তীতে পরের পেজে ডিটেলস আলোচনা করা আছে, এখানে আমি বেশি আলোচনা করব না। তবে জাস্ট এখান থেকে ডায়াম্যাগনেটিক উদাহরণগুলো দেওয়া আছে, যদিও পরবর্তীতে আবার দেখবো আমরা। আচ্ছা, পরে ডায়াম্যাগনেটিক ওইখান থেকেই দেখবো, ওখানে যদিও উদাহরণগুলো দেয়া নাই, তো এই উদাহরণগুলো কিন্তু তখন তুলে নিবা তোমরা। পরের পেজে আছে ডায়াম্যাগনেটিক, সেখানে আলোচনা করবো, তো ওখানে কিন্তু এই উদাহরণগুলো তুলে নিও, এমসিকিউতে চলে আসে। আর ডি ব্লকের অধিকাংশ মৌলের কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে অবস্থান্তর মৌল বলা হয়। প্রথম ক্লাসে কিন্তু তোমাদের অবস্থান্তর মৌল নিয়ে অনেক আলোচনা করছি। অবস্থান্তর মৌল নিয়ে কি আর সমস্যা আছে? আবিবা, ওদের যারা আছো, না, না ভাইয়া। আচ্ছা, তো আশা করি সমস্যা নাই। তো এখানে আরেকটা জিনিস মাথায় রাখো, তোমাদের ওই সময় আমি এই জিনিসটা বলা হয়নি হয়তো, ডি ব্লক মৌল কোনটি ডি ব্লক মৌল নয়, এভাবে এমসিকিউ তুলে দেয়। তো তোমরা একে তো বুঝতেই পারছো যে, আচ্ছা এখন দেখো ডি ব্লক মৌলর ক্ষেত্রে সব ডি ব্লক মৌল তো অবস্থান্তর মৌল হবে না, এটার প্রমাণ আমি তখন দেখাইছি। তো সব ব্লক মৌলের মধ্যে যেহেতু মানে সব ডি ব্লক মৌলই যেহেতু অবস্থান্তর মৌল হচ্ছে না, তো কিছু কিছু ডি ব্লক মৌল থাকে যারা অবস্থান্তর মৌল হয় না। তো তোমার এমসিকিউ এরকম চলে আসে যে নিচের কোন ডি ব্লক মৌলটা অবস্থান্তর মৌল নয়। আর যদি এমন আসে যে তোমাদের প্রথম পরীক্ষায় নেওয়া হয়েছিল যে নিচের কোনটিও অবস্থান্তর মৌল নয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পি ব্লক বা এস ব্লকের কোনো একটা মৌল তুলে দিতে পারে। তো এক্ষেত্রে যদি ডি ব্লক মৌলগুলো তুলে দেয় তো মনে রাখবো এখানে স্ক্যান্ডিয়াম, জিঙ্ক, তারপরে ক্যাডমিয়াম, মার্কারি, এট্রিয়াম যেগুলো আছে, এরপরে সিএন একটা আছে, এটাও তুলে নিতে পারো। তো এই কয়টা তোমরা তুলে নিও, দেখা যাচ্ছে অপশানে এমসিকিউ টিচাররা প্রশ্ন করলে এইগুলাই দিয়ে দেয়। এই 5-6টা উদাহরণের মধ্যে একটা দেখা গেলো তুলে দেবে, নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়, এই উদাহরণের বাইরে যায় না। তো এটা মাথায় রাখো। আর এরপরে আছে থ্রি ডি ব্লকের মৌলসমূহের কিছু, মানে থ্রি ডি ব্লক যে মৌলগুলো আছে তাদের কিছু ভৌত ধর্ম দেয়া আছে। তো তাদের ভৌত ধর্ম কেমন, তাদের ধাতব ঔজ্জ্বল্য থাকে, যত পারমাণবিক ভর বৃদ্ধি পায় বা পারমাণবিক সংখ্যা যত বৃদ্ধি পায়, মানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে দেখা যাচ্ছে ঘনত্ব হ্রাস পায়। আর যদি পারমাণবিক সংখ্যা তোমার মানে পারমাণবিক সংখ্যা যখন তোমার বৃদ্ধি পাচ্ছে তখন দেখা যাচ্ছে তোমার কি পরমাণুর ব্যাসটা কেমন হয়, পরমাণুর ব্যাসটা তোমার হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ একটা তুমি যখন একটা পর্যায়ের ক্ষেত্রে হিসাব করছো তখন
তুমি যত পারমাণবিক সংখ্যা বাড়ে তত কি হয়, পরমাণুর আকার হ্রাস পায়। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে তোমার যদি পারমাণবিক সংখ্যা বাড়ে একটা পর্যায়ের মধ্যে, তাহলে দেখা যাচ্ছে তার আকারটা হ্রাস পায়, এবং আকারটা হ্রাস পাওয়া মানে কি তার এই ব্যাসটা হ্রাস হ্রাস পাওয়া। তো এই ব্যাস হ্রাস পেলে দেখা যাচ্ছে এই ঘনত্ব বৃদ্ধি পায় এদের। অর্থাৎ আগে যদি এরকম থাকে, মানে আগে ধরো এরকম ছিল, পরবর্তীতে কমে গেছে, এরকম হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, তাদের ঘনত্বটা বেড়ে যায়। এই সেম জিনিস, এইসব জিনিস থেকে তেমন প্রশ্ন আসবে না, জাস্ট মেন মেন এই পয়েন্টগুলো ধরে রাখো যে এমসিকিউ যদি কখনো তুলে দেয়, মানে ধরি তোমার এরকম বলে যে নিচের কোনটি 3D মৌলসমূহের ভৌত ধর্ম নয়, এভাবে যদি আসে, যদি এইসব টাইপের এমসিকিউ এখন কম দেয় টিচাররা, তারপরে জেনে রাখা ভালো। আর এখান থেকে তেমন কিছু পড়তে হবে না, তবে একটা জিনিস তোমাদের বলবো, যে এখানে একটা গ্রাফ দেওয়া আছে, তোমাদের বলছিলাম যে রিটেনে কিন্তু এরকম গ্রাফ দেওয়া হয়, তোমরা যদি বোর্ড কোশ্চেন লক্ষ্য করো তাহলে কিন্তু এরকম অনেকগুলো গ্রাফ দেখতে পাবে, দেখবে উদ্দীপকে এরকম গ্রাফ দেওয়া দিয়ে ঘটাকে বিভিন্ন রকমের ব্যাখ্যা করা হয়েছে। এই যে ডিবলং মৌলসমূহ আছে, অর্থাৎ এটা কিন্তু 3D মৌলং, মানে 3Dর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা তুলনা করছে। তো এই ক্ষেত্রে কি হবে, তোমার এই 3Dর ক্ষেত্রে যেহেতু এটা তুলনা করছে, অর্থাৎ চতুর্থ পর্যায়ভুক্ত যে 3D মৌলসমূহ আছে তার ক্ষেত্রে এটা তো তুলনা করছে তার সাথে। তো এক্ষেত্রে তোমরা যদি দেখো এখানে থেকে কিন্তু তোমাদের এই ব্যাখ্যাটা দিয়ে দিছে, এখান থেকে কিন্তু ব্যাখ্যাটা দিয়ে দিছে। অর্থাৎ এখানে দেখো তোমার কয়েকটা জিনিস বলছে, যেটা যদি আমি দেখাই, দেখো আমার যত, আচ্ছা তোমাদের আমি প্রথম দিন করাইছি, আমারে বলো যে একটা আমি যখন পর্যায় করব, মানে একটা পর্যায়ে যখন হিসাব করছি, তো এই পর্যায়ে যত আমি বাম থেকে ডান দিকে যাব, তত তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে না কমবে? বলো মহিলা যারা আছো, প্রথম লেকচারে তো করানো। ম্যাম বাড়বে। কেন বাড়বে, তোমাদের একটা ছন্দ দিছিলাম, একটা ছন্দ দিয়ে সবকিছু মনে রাখতে বলছিলাম, কয়েকটা জিনিস, মানে ওই কয়টা মানে তোমাদের যখন আমি পর্যাবৃত্ত ধর্ম নিয়ে বলছিলাম, পর্যাবৃত্ত ধর্মের সময় তো ওটা পড়ানো হয়ে গেছে। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে কি করে? বি প্লাস আকার কমে বলছিলাম, এবার বোঝাতে পারো কি দেখো। কি অবস্থা, এরকম তোমরা তো দেখি সব খেয়ে ফেলাচ্ছ। আচ্ছা আমি আবারও একটু রিপিট করছি, যেহেতু সাকিবা সিস্টেম নতুন। এটা বলেনি মনে হয় মেবি। বলছি তুমি ক্লাস করো নাই হয়তো, নাকি পর্যাবৃত্ত ধর্ম এখন আসে নাই তোমাদের? না আচ্ছা পর্যাবৃত্ত আসেনি তো ভাইয়া। ক্লাস আচ্ছা করছি আচ্ছা তো বুঝতে ভাইয়া পারছি, আমরা পর্যাবৃত্ত একটা ধর্ম ক্লাস মিস নেই তোমাদের তখন। পর্যাবৃত্ত ধর্মের সামনে বুঝতে পারছি। আসলে মাঝে এটা একটা স্টুডেন্টে করাইছিলাম, মানে আমি তারে বুঝাইছিলাম অনেকক্ষণ ধরে, এখানে মাথার মধ্যে সেটাই আমাদের বুঝাইছে। এগুলো আচ্ছা মনে পড়ছে আমার, এটা তোমাদের এখন আসে নাই পর্যাবৃত্ত ধর্ম। তো পর্যাবৃত্ত ধর্মের সময় আমি আলোচনা করব, তারপরে হালকা করে বলি যে পি প্লাস আকার কম, এইভাবে মনে রাখতে পারবে তোমরা। একটা পর্যায়ের যত আমরা বাম থেকে ডান দিকে যাব, তত বি প্লাস আকার কমবে। এই জাস্ট এইটুকু কনসেপ্ট মাথায় রাখলে, আর তুমি যখন একটা গ্রুপে চলে আসবা, তখন দেখা যাচ্ছে উপর থেকে নিচের দিকে আইলে এর ঠিক উল্টোটা হয়ে যাবে, অর্থাৎ বি প্লাস আকার তখন বাড়বে। মানে বি প্লাস আকার কমে বলতে আমরা কি বোঝাচ্ছি, বি দিয়ে বোঝাচ্ছি বিজারণ ক্ষমতা, প্লাস দিয়ে হলো তড়িৎ ধনাত্মকতা, আর আকার দিয়ে হলো পরমাণুর আকার। এই তিনটে জিনিস কমবে, কখন কমবে, যখন একটা পর্যায়ে আমরা বাম থেকে ডান দিকে যাব। আর যদি আমি একটা গ্রুপের ওপর থেকে নিচের দিকে আসি, তাহলে ঠিক এর উল্টোটা হবে, অর্থাৎ বিজারণ ক্ষমতা, তড়িৎ ধনাত্মকতা আর পরমাণুর আকার বাড়ে। এটা তোমরা জানো, ওপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বাড়ে, তোমরা আকার দিয়ে বেশিরভাগই মনে রাখে এটা। তো এই হলো বিষয়। তাহলে এই তিনটা পর্যাবৃত্ত ধর্ম বাদ দিয়ে আর যত পর্যাবৃত্ত ধর্ম আছে, সেগুলো ঠিক এর উল্টোটা হবে। অর্থাৎ একটা পর্যায়ে আমরা বাম থেকে ডান দিকে গেলে কি হচ্ছে, বি প্লাস আকার কমছে, কিন্তু আর বাকি যে পর্যাবৃত্ত ধর্মগুলো আছে সেগুলো বাড়বে। অর্থাৎ এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তার একটা পর্যাবৃত্ত ধর্ম, তো সেক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কও কিন্তু বাড়বে। আচ্ছা তো এখানে তাহলে আমরা বুঝতে পারছি কি, একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে যত আসবো, আমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বাড়বে। তো এখন কথা হলো যে এইখানে যেহেতু 3D ব্লকের যে মৌলগুলো আমরা নিচ্ছি, তো এক্ষেত্রে কি হচ্ছে, আমরা একটা পর্যায়ের মৌল নিছি। দেখো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, স্ক্যান্ডিয়াম 21, টাইটেনিয়াম 22, ভ্যানাডিয়াম 23, ক্রোমিয়াম 24, দেখো ম্যাঙ্গানাস 25, আয়রন 26, একটা পর্যায়ে কিন্তু আমরা নিচ্ছি। এক্ষেত্রে যত আমার বাম থেকে আমি ডান দিকে যাচ্ছি, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যত বাড়ছে, আমার কি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে না কমবে? কম। কেন কমবে?
আমি বাড়বে বলছি কি, বাড়বে বাম দিক থেকে ডান দিকে গেলে হ্যাঁ বাড়বে আমি সবসময়। একটা পর্যায়ে আর তুলনা উপর করছি। থেকে আমি কি বলছি, বি প্লাস আকার কমে, এই তিনটা জিনিস মাথায় রাখতে পারছো না, বি প্লাস আকার কমে বলছি। তো বি, এই তিনটা বাদ দিয়ে তো ওই বি প্লাস আকারের মধ্যে তো আমার গণনাঙ্ক স্ফুটনাঙ্ক নাই, তার মানে কি এটা ঠিক এর উল্টো হবে। আমি কমে বলছি তাহলে এটা কিভাবে বাড়বে। আর যদি এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, জাস্ট এখানে আসছে সামনে, তো এটুকু বলে দিলাম, এইভাবে আবার আলোচনা করব, সামনে পর্যাবৃত্ত ধর্ম আছে। তো এখন দেখো বিষয়টা হলো, যদি আমরা দেখি, দেখো স্ক্যান্ডিয়ামের পরে এটার টাইটেনিয়ামের বাড়ছে, ভ্যানাডিয়ামেরও বাড়ছে, ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো হালকা কমে গেল, আর ম্যাঙ্গানাসের ক্ষেত্রে দেখো আরও কমে গেছে, আবার আয়রনের ক্ষেত্রে বাড়ছে। তো এই যে কমা বাড়া হচ্ছে, এর কিছু কথা এখানে বলা আছে। যে জিনিসটা দেখো, যে বলছে এখানে যে চতুর্থ পর্যায়ভুক্ত যে 3D ধাতু সময়ের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের কি হচ্ছে, গলনাঙ্ক দেখো বৃদ্ধি পাচ্ছে। তিনটি ধাতুর পরে আবার গলনাঙ্ক হ্রাস পাচ্ছে, অর্থাৎ প্রথম দিক থেকে আমার তিনটে ধাতুর গলনাঙ্ক বৃদ্ধি পাইছে, দেখো তিনটে ধাতুর গলনাঙ্ক বৃদ্ধি পাইছিল, এরপরে আবার গলনাঙ্ক হ্রাস পাইছে। এবং দেখো এই কারণে এরপরে বলছে যে 3D ভুক্ত যে তোমার 3D ব্লকভুক্ত যে প্রথম মৌল ছিল স্ক্যান্ডিয়াম, তার গলনাঙ্ক এত, এরপর বৃদ্ধি পাইছে ভ্যানাডিয়াম, এরপর হঠাৎ করে হ্রাস পেয়ে দেখো কি হয়েছে তোমার, হ্রাস পেয়ে যে ম্যাঙ্গানিজ ছিল, তারপরে আয়রন ছিল, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কিন্তু কমে গেছে। তোমার স্ক্যান্ডিয়াম ছিল, ভ্যানাডিয়াম 23 যখন ছিল তখন থেকে 1910, এরপরে হ্রাস পেয়ে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে হয়ে গেছে 1245, যেটা আমরা লিখছি, তোর দেখলেই কিন্তু বই বুঝতে পারছি। ক্রোমিয়ামের পরে দেখো ম্যাঙ্গানিজ কমছে, আরও অনেক কমে গেছে। আবার দেখো আয়রনের বেলায় কিন্তু বৃদ্ধি পাইছে, এখান থেকে ম্যাঙ্গানিজ থেকে আবার আয়রনের বেলায় বৃদ্ধি পাইছে। তো সেই কথাগুলো বলা আছে, আমি কিন্তু তোমাদের লাইন বাই লাইন ধরাই দিচ্ছি, তো পড়ার সময় গিয়ে যেন না গোলায় যায়। এই যে লাইন বাই লাইন ধরাই দিচ্ছি, পড়ার সময় কিন্তু তোমার সময় কম লাগার কথা, সব কিন্তু আমি বুঝাই বুঝাই দিচ্ছি যে এই লাইনের জন্য এই জিনিস এই জিনিস, টেক্সট বুক নিয়ে এ করবা না। কথা হলো কেমিস্ট্রি বা বায়োলজি, এই দুইটা জিনিসের টেক্সট বুকের কোনো বিকল্প নাই। কেমিস্ট্রি আর বায়োলজি যে টেক্সট বুকে বস হতে পারবে, সে দেখবে অ্যাডমিশান তোমার এইচএসসি হোক সব জায়গায় ভালো করবে, এটা গ্যারান্টি, এটা আমি দেখছি খেয়াল করে। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দাও, ভার্সিটি দাও, সব ক্ষেত্রে দেখা যাচ্ছে টেক্সট বুকটাই বেশি ইম্পর্টেন্ট ফেলে। আর ভার্সিটি লেভেলে কেমিস্ট্রিতে আলাদা কিছু কয়েকটা জিনিস শেখা লাগে এক্সট্রা, ম্যাথমেটিক টার্ম, যদিও যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেয় তাদেরই বেশি জানা লাগে, ভার্সিটির জন্য খুব বেশি বাইরে যাওয়া লাগে না। আর ফিজিক্সটা মূলত তোমাদের টেক্সট বুকে অত বেশি ম্যাথ দেওয়া নাই, তারপরে কিছু কিছু ছোটো ছোটো উদাহরণ দেওয়া আছে, যেগুলো অ্যাডমিশনে বেশি আসে। আর তোমরা এবারে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন দেখলে বুঝতে পারবা। আর এইচএসসির কোশ্চেন তো কোনো কথাই নাই, এইচএসসি টেক্সট বুক কভার করা থাকলে তোমাদের অনেক সুবিধা হবে। তো এখন যেটা বলছিলাম, যে এইভাবে দেখা যাচ্ছে কি হ্রাস বৃদ্ধি পাচ্ছে, আবার কপারের বেলায় দেখো 1083 হয়ে গেছে, এবং সর্বশেষ জিঙ্কের সবচেয়ে কমে গিয়ে কি হয়েছে, একেবারে তোমার 420 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তো এক্ষেত্রে এই যে জিনিসটা কেন ঘটছে, সেই কারণটার ব্যাখ্যা তোমার এইখান থেকে আবার শুরু করছে। তাহলে তোমার যদি এটা কথাকে চলে আসে, তাহলে তোমার ব্যাখ্যাগুলো এইভাবে দিতে হবে যে কেন এই জিনিসটা ঘটছে। তো এখানে কয়েকটা কথা বলছে, দেখো যে একটা ধাতুর গলনাঙ্ক নির্ভর করে কি ধাতুর পরমাণুর যে মানে পরমাণুর মধ্যস্থ যে ধাতব বন্ধন শক্তি আছে তার মাত্রার উপরে। আর এই যে বন্ধন শক্তি, এই বন্ধন শক্তি নির্ভর করে কি এই যে পরমাণুর মধ্যে কতগুলো সঞ্চারণশীল বিজোড় ইলেকট্রন রয়েছে। অর্থাৎ তোমার একটা মৌলের ইলেকট্রন বিন্যাস তুমি করলা, করে দেখলা যে তোমার এরকম আসলো 2d1 2d2, মানে 2dx এ ধরো এক্স ওয়াই একটা গেছে, ওয়াই জেড এ একটা ইলেকট্রন গেছে। তো এখন যদি দুইটা বলতাম তাহলে এটা কিন্তু বিজোড় ইলেকট্রন হলো না, জোড় ইলেকট্রন। এটা যদি একটা থাকে তাহলে সেটা বিজোড় ইলেকট্রন। এই যে উপশক্তি স্তরগুলো আছে, সেখানে যদি দেখা যাচ্ছে বিজোড় ইলেকট্রন থাকে, তখন দেখা যাচ্ছে তাদের বন্ধন শক্তিটা একটু বেশি হয়। আর বন্ধন শক্তি বেশি হলে কি হয়, তাদের কিন্তু আমরা সহজে ভাঙতে পারি না। তো এখন দেখো এই কারণে বলছে যে আমাদের দেখা যাচ্ছে তাই 3D1 থেকে 3 ইলেকট্রন বিন্যাসের, অর্থাৎ তোমার যে স্ক্যান্ডিয়াম আছে, তো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে তোমার স্ক্যান্ডিয়াম থেকে যে ভ্যানাডিয়াম পর্যন্ত আছে, এদের গলনাঙ্ক ক্রম অনুসারে বৃদ্ধি পাচ্ছে। স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত ক্রম অনুসারে বৃদ্ধি পাচ্ছে। তো কেন বৃদ্ধি পাচ্ছে, ওই যে একটা কারণ, যে এদের সঞ্চালনশীল যে বিজোড় ইলেকট্রনগুলো আছে, এই বিজোড় ইলেকট্রন আস্তে আস্তে বাড়ছে, বাড়ার ফলে কিন্তু এদের গলনাঙ্ক বৃদ্ধি পাইছে। আর এই প্রতিসমতাযুক্ত যে অধিক স্থায়িত্ব তোমার D5-এ যখন যাচ্ছে, তখন দেখা যাচ্ছে এরা হলো কম সঞ্চালনশীল। অর্থাৎ তোমরা পড়ছিলে যে এই যে পরমাণু যখন অর্ধপূর্ণ বা সম্পূর্ণ হয়, একটা অরবিটাল যখন অর্ধপূর্ণ বা সম্পূর্ণ হয়, তাহলে কি হয়, অধিক সুস্থিতি লাভ করে, অর্থাৎ কি তারা সুস্থিতি লাভ করে। তো এই কারণে এই যে সুস্থিতি লাভ করলো, এই ইলেকট্রনগুলো আর সঞ্চারণশীল না, অর্থাৎ এরা
একটা কক্ষপথে আর থেকে আরেকটা কক্ষপথে লাফালাফি করতে পারে না। তো এই যে সঞ্চরণশীল না, এই কারণে দেখা যাচ্ছে এদের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পায়। তো আমাদের মেন কথা কি? আমার মেন কথা হলো যে এখানে মাথায় রাখতে হবে যে সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা যেখানে সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন সংখ্যা যেখানে বেশি হবে সেখানে বন্ধন শক্তি বেশি হবে। আর বন্ধন শক্তি বলতে কোন বন্ধন শক্তি বোঝাচ্ছে? ধাতব বন্ধন শক্তি, অর্থাৎ পরমাণুর মধ্যস্থ যে ধাতব বন্ধন শক্তি আছে। তো এই হলো বিষয়। তো এই নিচের বক্সটা দিয়েই তারা আরো সুস্পষ্ট করতে চাচ্ছে। তো এখানে দেখো গলনাঙ্কগুলো সব দেয়া আছে, একটা চার্ট, গলনাঙ্ক মুখস্থ করার দরকার নাই। চার্টটা দেখো যে কিভাবে বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। ওদের দেখালাম এখান পর্যন্ত বৃদ্ধি পাইছে, পরে হ্রাস পাইছে, আবার আবার বৃদ্ধি পাইছে আয়রনের ক্ষেত্রে, আবার পরেরগুলো সব আস্তে আস্তে হ্রাস পাইছে। তো এখন দেখো পরবর্তীতে বলছে যে আমার যে আয়রন আছে, তো আয়রনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 4টা বিজোড় ইলেকট্রন থাকে। ইলেকট্রন ম্যাচ করে দেখলে দেখা যাচ্ছে আমার 4টা বিজোড় ইলেকট্রন থাকছে, অর্থাৎ ডি ব্লকে 4টা বিজোড় ইলেকট্রন থাকছে। এই যে 4টা বিজোড় ইলেকট্রন আছে, দেখা যাচ্ছে এই 4টা বিজোড় ইলেকট্রন থাকে। 4টা বিজোড় ইলেকট্রন মানে কি? অনেক না? তো এই ডিতে মানে ডি ব্লক তো আচ্ছা, ডি এর উপশক্তি স্তর কয়টা আমারে বলো? ডিকে আমরা সমশক্তি সম্পন্ন কয়টা অরবিটালে বিভক্ত করতে পারি? কোয়ান্টাম সংখ্যায় পড়াইছি তো। DXY কয়টা টোটাল? কয়টা DYZ মানে টোটাল? 5টা না? তো এটা তো আরো ইজিলি বলা যায়। তোমরা জানো ডিতে 10টা ইলেকট্রন থাকে, টোটাল 10টা ইলেকট্রন থাকতে পারে। একটা অরবিটালে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে 2টা ইলেকট্রন একটা অরবিটালে, আর 2টা আরেকটা অরবিটালে, 2টা আরেকটা অরবিটালে, 2টা আরেকটা অরবিটালে, 2টা আরেকটা অরবিটালে, টোটাল কয়টা অরবিটাল থাকে? 5টা অরবিটাল থাকে। 5টা অরবিটালের নাম আমরা কি কি বলছিলাম? DXY, DYZ, DZX, DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, DZ স্কোয়ার, এগুলো বলছিলাম না? এগুলো কি করে ভুলে যাও? তো এই যে আমার যে ডি এর 5টা অরবিটাল, তো দেখা যাচ্ছে 5টা অরবিটাল থাকে, আমার 4টা বিজোড় ইলেকট্রন থাকছে। তো যেখানে 4টা বিজোড় ইলেকট্রন থাকছে সেখানে দেখা যাচ্ছে এর কি হবে? আমার বিজোড় ইলেকট্রন বেশি মানে কি? তার বন্ধন শক্তি বেশি। বন্ধন শক্তি বেশি মানে কি? সে বন্ধনটা সহজে ভাঙতে পারছে না, ভাঙতে গেলে আমার বেশি তাপ দেওয়া লাগছে, এই কারণে বলছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হচ্ছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এই যে আয়রনের গলনাঙ্কটা হঠাৎ করে এই কারণে বৃদ্ধি পায়। তো এখানে কিন্তু এই কারণগুলো ছোট ছোট করে তোমাদের দেয়া আছে। এই জিনিসগুলো মাথায় রেখো যে সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন সংখ্যা ক্রম বৃদ্ধি পাইছে, তারপরে আবার 3d অরবিটাল ইলেকট্রন বিন্যাসে আবার প্রতিসমতা চলে আসছে। দেখো এখানে কিন্তু প্রত্যেকটার কিন্তু ডি অরবিটালে যে ইলেকট্রন মানে সঞ্চরণশীল যে পাই ইলেকট্রন বিজোড় ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন বলা ভুল হবে, এখানে সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন থাকছে। তো সেই বিজোড় ইলেকট্রন গুলো কিন্তু এই চার্টের মধ্যে দেখাই দিচ্ছে। প্রথমে একটা ছিল, তারপরে 2টা বৃদ্ধি পাইছে আস্তে আস্তে, হঠাৎ করে শেষের দিকে এসে দেখো কোনো বিজোড় ইলেকট্রন নাই। শেষের দিকে এসে কিন্তু বিজোড় ইলেকট্রন একদমই হ্রাস পাইছে। দেখো এই তলার দিকে যে শেষের যে বিজোড় ইলেকট্রনগুলো আছে সেগুলো কিন্তু একদম হ্রাস পাইছে। এই কারণে কিন্তু শেষের দিকের দেখো যে মৌলগুলো আছে তাদের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাইছে। দেখো শেষের দিকের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি আমরা দেখি, ওটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাইছে আয়রনের পর থেকে। এই হ্রাস পাওয়ার একটা কারণ কি? এখানে বিজোড় ইলেকট্রন কমে যাচ্ছে। অর্থাৎ সর্বোপরি একটাই কথা, আমার সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন। এখন বোঝা গেছে বিষয়টা সবার? এটা কিন্তু রিটেনের কোশ্চেন। জি ভাইয়া। আচ্ছা, সবার রেসপন্স করতে হবে। আচ্ছা সাকিব, বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, এই যে একটা টপিক পড়াইতে গেলে এই যে 2-3টে টপিক একসাথে চলে আসতেছে না ভাইয়া? এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যেগুলো বুঝছেন, হ্যাঁ এগুলো যদি এক একটা করে নিয়ে তারপরে যে পুরো ডিটেল আলোচনা করলে হয় বিষয়টা ভালো হয় না? মনে আচ্ছা এখন করেন সবকিছু একটা থিম শেষ করে নিয়ে এখন এভাবে আরো বেশি ভালো থিং হতো না? আচ্ছা, তুমি এইখানে আজকে এই যে টপিকটা আমি আলোচনা করলাম, মাঝে চলে আসছিল ওই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তো বাড়াচলা হ্যাঁ কমার হ্যাঁ, কথা তো আমি বলেই দিছি তোমার শুরুতে। প্রথম কথা হলো এটা, দ্বিতীয় কথা জি হলো এই যে টপিকটা পড়লাম এর মধ্যে তুমি কোন জিনিসটা বুঝো না আমার সেটা বলো। যে আমার এই কনসেপ্টটা আমার না আগে থেকে পাই নাই বলে আমার সমস্যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাই, বিষয়টা বুঝছি, কিন্তু ওই যে যেটা বলছিলাম যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যেটা আসছে ওইটা যদি মনে করেন যে যাদের হবে না, মনে করেন যদি না হয় সেক্ষেত্রে যদি এইভাবে যদি কেমিস্ট্রি না পড়ে যদি ওই যে বিষয়টার উপর আলোচনা করা হচ্ছে সেইটা শেষ করে করে এভাবে করলে ভালো হতো আমার কাছে আচ্ছা মনে হয়। এখন এটা তুমি যেটা বুঝছি, বলছো এভাবে বুঝতে বুঝলে পারছি। হবে ঠিক আছে, কিন্তু ওইভাবে ধরেন মনে করেন ওইভাবে আমি নিজেও করছি, কিন্তু কথা হলো ওইভাবে পড়ে দেখা যাচ্ছে দিন শেষে মূল বইয়ের প্রতি আকর্ষণটা কমে যায়। ওইভাবে আমার নিজেরও নোট করা আছে, কিন্তু আমি তোমাদের নোট খাতা দেই না, নোট খাতাও করছি না। কেন করছি না? কারণ তার একটাই কারণ, আমি চাচ্ছি না তোমাদের মূল বইয়ের ভিত্তিটা মানে রাখতে। আর এই যে জাহাজানি স্যারের বই, এখানে টপিকগুলো একটু এলোমেলো করা আছে, এটা মানতে হবে তোমার। তুমি হ্যাঁ যখন জৈব রসায়ন যাবা জি তখন আরো বেশি লক্ষ্য করবা, জৈব রসায়নের ক্ষেত্রে আরো দেখা যাচ্ছে বেশি, হ্যাঁ হ্যাঁ কোথাও জি জি, সেই অর্ধেক জন্য চলে মানে আসছে, কোথাও চলে আসছে, কিন্তু দিন শেষে
যতক্ষণ আমি ক্লাস নেবো ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না। কথা হলো এই যে পুরো তোমার যে বললাম যে পর্যাবৃত্ত ধর্মের যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক জিনিসটা চলে আসছে এখানে, এই কারণে কিন্তু শুরুতে আমি ওটা আলোচনা করে নিছি। তোমাদের এমন হবে না যে একটা টপিক তুমি বুঝবে না বা কনসেপ্ট আনক্লিয়ার থাকবে। যেমন তোমার এখানে তুমি এই যে টপিকটা আলোচনা করছো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি, এই জিনিসটা বাচ্চাকালের সবাই বোঝে। জাস্ট এখানে একটা জিনিস তোমাদের এখানে নাই, পর্যায়বৃত্ত ধর্মের যে কথাটা কিন্তু আছে, অর্থাৎ ওই যে একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে হ্যাঁ যে হ্যাঁ বাড়ছে না কমছে এটা ছিল না। তো এই কারণে কিন্তু ছিল না, পর্যাবৃত্ত হ্যাঁ। ধর্মের ক্ষেত্রে আমি ওই কথাটা তুলে নিয়ে এসে তোমার ওই জিনিসটা ক্লিয়ার করে নিয়েছি আগে। এটা হলো মেন হ্যাঁ কথা, কিন্তু বুঝতে মনে পারছো? করেন যে জি জি এইখানে ঠিক আছে, কিন্তু মনে করেন এরপর যখন আমরা যৌগ যৌগ করবো কিংবা আচ্ছা অন্য ওক্ষেত্রে, অধ্যায়ে যাবো তখন যদি আচ্ছা এইভাবে ওক্ষেত্রে আমি জি আছি। জি কথা হলো আমি ক্লাস শেষ করার পরে তোমার কথা হবে। তুমি আসলে আজকে প্রথম চলে আসছো তো আচ্ছা এই কারণে বুঝতে পারছো না বিষয়গুলো আমাদের ক্লাস কিভাবে সাজায়। বিশেষ করে আমার ক্লাসে হ্যাঁ তুমি এর জন্য- আমার ক্লাসে তুমি আমার কথা হলো ক্লাস শেষ করার পরে তুমি যে টপিকটা বুঝতে পারো না ভাই, যে ভাই এই কনসেপ্টটা ক্লিয়ার না করে আমি কিভাবে বুঝবো এটা, সেগুলো আমার দায়িত্ব। এটা নিয়ে আমি তোমার ভাবা লাগবে না যে আমি কিভাবে ইয়ে করব। এটা হলো মেন বিষয়। তুমি শুরুর দিন বলে হয়তো শুরুতে কেমন একটা লাগছে, আমি শুরু থেকে শুরু করে আসছি না, কিন্তু কোনো কনসেপ্ট আনক্লিয়ার রাখি না ইনশাল্লাহ, আর হবেও না। তো এই হলো বিষয় যে এটা একটা রিটেনের কোশ্চেন, এভাবে পড়তে হবে। আর এখান থেকে চৌম্বক ধর্ম নিয়ে কিছু কথাবার্তা বলা আছে যে আমাদের পরমাণুর যে স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা পড়ছিলাম, স্পিন কোয়ান্টাম সংখ্যা মানে কি, আমাদের যে ইলেকট্রনগুলো একটা নিজস্ব কক্ষপথে যে ঘুরছে, ওই নিজস্ব কক্ষপথে ঘোরার কারণে দেখা যাচ্ছে একটা মৃদু চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো এটাকে আমরা বলছিলাম স্পিন কোয়ান্টাম সংখ্যা, মানে এটাকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলছিলাম। আর স্পিন বলতে আমার এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরছে না বিপরীত দিকে ঘুরছে, এটা ইয়ে করছিলাম। আর আচ্ছা, তো এইসব এখান থেকে যে টপিকগুলো আছে এগুলো থেকে রিটেনও আসে না, এমসিকিউ আসে না। তো এখানে আমি আলোচনা করে সময় নষ্ট করব না, আমি জাস্ট ডাইরেক্ট একটা জিনিস চলে যাব। এই যে 3 শ্রেণী আছে চৌম্বক ক্ষেত্রের প্রভাব, অর্থাৎ এই যে আকর্ষণ বিকর্ষণ এই যে কাজগুলো, এর উপর ভিত্তি করে দেখো তোমার চৌম্বক ক্ষেত্রের প্রভাবকে আমরা 3টা শ্রেণীতে বিভক্ত করছি। একটা হলো প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। তো এছাড়াও আরও তোমরা ফিজিক্স যখন সেকেন্ড পার্টের সূত্র অধ্যায় পড়বা তখন দেখবে আরও কয়েকটা জিনিস আছে, ফেরিম্যাগনেটিক, অ্যান্টিফেরো। তো ওগুলো নিয়ে এখন আলোচনা করবো না, ওটা ফিজিক্সের বিষয়ে আলোচনা হবে। আর এখানে প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে এই জিনিস এখান থেকে কোন কোন জিনিসগুলো ভাই পড়বো, তোমার এই সংজ্ঞা কেমিস্ট্রিতে আসবে না যে প্যারাম্যাগনেটিক কাকে বলে, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এখান থেকে কোন জিনিসটা আসবে, জাস্ট আমার এক্সাম্পলগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই এক্সাম্পলগুলো থেকে দেখলে তুমি বোর্ড কোশ্চেন, অ্যাডমিশন কোশ্চেন, সব জায়গায় এখান থেকে এমসিকিউ আসছে। তো তাহলে আমার কোন জিনিসটা এখানে বেশি ফোকাস দিতে হবে, এর উদাহরণগুলোতে। আচ্ছা, তো তারপরে বলি প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কি হয়। আমার প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে এদের মধ্যে মৃদু আকর্ষণ সৃষ্টি হয়, অর্থাৎ তোমার যখন কোনো পদার্থ বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে আকৃষ্ট হয় তখন দেখা যাচ্ছে ওইসব পদার্থকে আমরা বলি প্যারাম্যাগনেটিক বা প্যারাচৌম্বকীয় পদার্থ। আর যেহেতু পরমাণুর যে আয়নে বা পরমাণুতে কি হয় বিজোড় ইলেকট্রন থাকে, এই বিজোড় ইলেকট্রন থাকার কারণে দেখা যাচ্ছে মূলত এই প্যারাম্যাগনেটিক ধর্মটা প্রকাশ পায়। আর কোনো মৌলের যে চুম্বকীয় যে আকর্ষণ ধর্ম, এর দ্বারা মূলত ইলেকট্রন বিন্যাসের মধ্যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে তা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়। তাহলে একটা যা লাইন এখান থেকে মার্ক করে রাখো যে এই যে আমরা কয়টা বিজোড় ইলেকট্রন আছে, এটা আমরা কোনটা কোন পদ্ধতির মাধ্যমে বের করতে পারছি, এই যে প্যারাম্যাগনেটিক যে ধর্ম, এটার কারণে কিন্তু আমরা নির্ণয় করতে পারছি যে একটা ইলেকট্রন বিন্যাসে কয়টা বিজোড় ইলেকট্রন থাকছে। আর এর উদাহরণগুলো কি করবো, উদাহরণগুলো এই উদাহরণগুলো মনে রাখার দরকার নাই। এই উদাহরণগুলো কথা হলো এই উদাহরণগুলো মনে না রেখে আমরা কি করব, ফেরোচুম ম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক এই দুইটার যে উদাহরণগুলো আছে সেগুলো আমরা পড়ে ফেলবো। তাহলে এই দুইটা যদি উদাহরণ মনে থাকে আমার, তাহলে এই উদাহরণগুলো আমি বাদ দিয়ে এমসিকিউ দাগাতে পারবো, যেহেতু এই জিনিসগুলো এমসিকিউ আসবে আমি এমসিকিউ দাগাতে পারবো। আচ্ছা, তাহলে এখন ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে এই যে উদাহরণগুলো আছে কোবাল্ট, নিকেল আর আয়রন, এটা কয়েকজন ছন্দ দিয়ে বিভিন্ন রকম ভাবে মনে রাখে। কলোনি, কেউ কলোনি দিয়ে মনে রাখে, কেউ আকনি দিয়ে মনে রাখে, বিভিন্ন জন বিভিন্নভাবে মনে রাখে। তুমি যেভাবে মনে রাখতে পারো, ক দিয়ে মনে রাখে এখানে কোবাল্ট, ও দিয়ে লোহা, আর নি দিয়ে নিকেল, আ দিয়ে হলো আয়রন, ক দিয়ে কোবাল্ট, আর নি দিয়ে নিকেল। আকনি কলোনি যেভাবে পারো মনে রাখো, তো এই 3টা উদাহরণ যেন ভুল না হয়, এটা থেকে কিন্তু বোর্ড কোশ্চেন আসে। আর ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে আচ্ছা আর একটা জিনিস, এই যে ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেসব পদার্থ বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় তাদেরকে আমরা ফেরোম্যাগনেটিক বলি। অর্থাৎ এই যে কোবাল্ট, নিকেল এগুলোকে যদি তুমি চুম্বক ক্ষেত্রে রাখো, চুম্বক ক্ষেত্রের পাশে রাখো, দেখা যাচ্ছে চুম্বক ক্ষেত্র দ্বারা অধিক পরিমাণে আকৃষ্ট হয়, এখানে এটাকে বলা হচ্ছে ফেরোম্যাগনেটিক। তো এই যে ফেরোম্যাগনেটিক যে পদার্থগুলো আছে এগুলো দিয়েও কিন্তু আমরা চুম্বক তৈরি করতে পারি। অর্থাৎ তোমরা জানো লোহা দিয়েও কিন্তু চুম্বক তৈরি করা যেতে পারে, এবং লোহা কিন্তু চুম্বককে অনেক দ্রুত আকর্ষণ করে, এটা কিন্তু তোমরা জানো। এই কারণে তাহলে মনে রাখতে পারবা যে লোহা যেহেতু ফেরোম্যাগনেটিক পদার্থ, তাহলে আমরা ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে কি হয় চুম্বক ক্ষেত্র দ্বারা অধিক আকৃষ্ট হয়।
আর প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিন্তু চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়েছে কিন্তু খুব সামান্য পরিমাণে। আর ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে কি হয়, ডায়া অর্থাৎ তুমি মনে রাখবে এটা দুই দিকে চলে আসে, এটা একটা আরেকটাকে আকৃষ্ট হয় না। ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে বাহ্যিক পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না, বরং মৃদু বিকশিত হয়। এই জিনিসগুলো, এই যে আকর্ষিত হচ্ছে কিনা বিকশিত হচ্ছে কিনা, এগুলো তোমাদের বললাম না ফিজিক্সের ক্ষেত্রে এমসিকিউ এগুলো চলে আসে মাঝে মাঝে। তো এই ক্ষেত্রে এটা কেমিস্ট্রিতে এগুলো আসে না। তো এর যে উদাহরণগুলো আছে, এর উদাহরণগুলো তোমাদের কিন্তু ডি ব্লকের যে ধর্মগুলো পড়াছিলাম তখন দেখতে বলছিলাম। সিউ প্লাস অর্থাৎ কিউ প্লাস, এটাকে বলা হয় কিউ প্লাস। আর সিউ যখন 2+ থাকে তখন এটাকে আমরা বলি কিউপ্রিক। এর মাথায় যখন কভারের মাথায় যখন 2+ থাকছে তখন সেটাকে আমরা বলছি কিউপ্রিক। আর এটাকে যখন একটা প্লাস থাকছে তখন সেটাকে বলছি কিউ প্লাস। তো তাহলে এটা কিন্তু কিউ প্লাস আয়ন। তাহলে সিইউ প্লাস অর্থাৎ তোমার উদাহরণ তাহলে কি কি আছে, সিইউ প্লাস আছে তোমার, আর স্ক্যান্ডিয়াম আছে 3+, আর আছে টাইটেনিয়াম 4+, আর আছে তোমার জিঙ্ক 2+। আচ্ছা, এই চারটা জিনিস তোমার ডায়াম্যাগনেটিক পদার্থ। তো এটা ক্ষেত্রে তুমি কীভাবে মনে রাখতে পারো, তুমি কোসিটিজেন দিয়ে মনে রাখতে পারো। কোসিটিজেন দিয়ে তুমি মনে রাখতে পারো। কোসিটিজেন দিয়ে, কো দিয়ে হলো কোবাল্ট মনে রাখলা, তারপরে তোমার জেন দিয়ে তুমি মনে রাখতে পারলা জিঙ্ক, তারপরে টি দিয়ে টাইটেনিয়াম, সি দিয়ে তোমার স্ক্যান্ডিয়াম, যেটা আছে এই চারটা জিনিস সেভাবে মনে রাখতে পারো। তো এই হলো বিষয়। তো এই পর্যন্ত আর কারো কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, সাকিবের সমস্যা আছে কোনো? রেসপন্স না করতে ভাই হবে। ঠিক আছে, ঠিক আছে। তো এবার দেখো যেটা আছে সেটা হলো অবস্থান তত্ত্বের প্রভাবন ধর্ম। প্রভাবন ধর্ম তেমন রিটেনে আসে না, মাঝে মাঝে চলে আসে, খুব কমই, রেয়ার। তো প্রভাবন ধর্মের ক্ষেত্রে মাথায় রাখো যে প্রভাবন ধর্ম কেন দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা জানি অবস্থান তত্ত্বর ক্ষেত্রে কি থাকে, খালি ডি অরবিটাল থাকে। এই খালি ডি অরবিটাল থাকার কারণে দেখা যাচ্ছে এটা একাধিক জারণ অবস্থা প্রকাশ করে, এগুলো আমরা সব জানি। এবং দেখা যাচ্ছে এদের অধিক্ষেত্র বলযুক্ত পৃষ্ঠতল থাকে, দেখা যাচ্ছে এরা রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। তখন আমরা দেখছি, আমরা হেবার পদ্ধতি অ্যামোনিয়া তৈরি করতে গিয়ে আয়রনকে প্রভাবক হিসেবে রাখছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু আয়রনটা প্রভাবক ছিল, মানে কি আয়রন একটা অবস্থান্তর মৌল ছিল। তো এগুলো আমরা দেখছি, এগুলো আমরা জানি। তো এই যে প্রভাবন ক্রিয়া অর্থাৎ প্রভাবন ধর্ম যেখানে আমি কাজে লাগাচ্ছি সেটাই হলো প্রভাবন ক্রিয়া। তো প্রভাবন ক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা তত্ত্ব রয়েছে, একটা হলো অধিশোষণের মাধ্যমে, আর একটা হলো অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। অর্থাৎ তোমার একটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তোমার যে অধিশোষণের মাধ্যমে যে প্রভাবন ক্রিয়াটা হচ্ছে, অন্তর্বর্তী যৌগ গঠনের ক্ষেত্রে বুঝতে পারছো যে একটা বিক্রিয়া প্রভাবক হিসেবে আছে, এই মধ্যবর্তী কোনো একজনের সাথে বিক্রিয়া করে ফেলছে, একটা বিক্রিয়কের সাথে করে আবার উৎপাদ তৈরির সময় সে ভেঙে চলে যাচ্ছে আর উৎপাদ তৈরি করছে। আর অন্তর্বর্তী যৌগ গঠন তো গেল, আর অধিশোষণের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা ডাইরেক্ট বিক্রিয়া করতে পারে। তো এর ক্ষেত্রে তোমার দেখো এখানে চারটা, এখানে তোমার চারটা যে ধাপের কথা উল্লেখ করে দিচ্ছে। দেখো তোমার এক্ষেত্রে তোমার বিক্রিয়া দিয়ে দিচ্ছে A2B2, আর এখান থেকে ধরো এটা জাস্ট প্রতীক হিসেবে ব্যবহার করছে। আয়রনটা দেখো প্রভাবক হিসেবে ব্যবহার করছে, অর্থাৎ কি এর প্রভাবন ক্রিয়া রয়েছে। আর এই প্রভাবক আয়রনটা প্রভাবক হিসেবে ব্যবহার করছে করে দেখো তোমার নতুন একটা উৎপাদ তৈরি করে দিল। এইটা হলো তোমার অন্তর্বর্তী যৌগ গঠন। কিন্তু চারটা ধাপে ঘটে, চারটা ধাপের ক্ষেত্রে প্রত্যেকটা ধাপে কী ঘটে এখানে দেয়া আছে। দেখো যে গ্যাসীয় অনুসমূহ তোমার কি হচ্ছে, প্রথমে তোমার যে স্থানিক বিন্যাস মতে কঠিন যে আমরা প্রভাবকটা ব্যবহার করছি আয়রন, একটা অবস্থান্তর মৌল ব্যবহার করছি, সেটা পৃষ্ঠতলে রাসায়নিকভাবে অধিশোষিত হয়। অর্থাৎ এর যে ধাতুর যে খালি ডি অরবিটাল ছিল তার সাথে দুর্বলভাবে রাসায়নিক বন্ধন গঠন করে একটা আণবিক স্তর তৈরি করে। খালি ডি অরবিটালের সাথে আণবিক স্তর তৈরি করবে। দ্বিতীয় ধাপে কী করছে, এই যে অধিশোষিত অবস্থায় অণুর যে সমযোজী বন্ধন ছিল, অর্থাৎ এই যে A2B2 এরা কি নিজেদের মধ্যে সমযোজী বন্ধনে ছিল, এই সমযোজী বন্ধনটা দেখা যাচ্ছে তখন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। আর এদের স্থানিক বিন্যাসের ফলাফলে দেখা যাচ্ছে এদের মধ্যে দুইটা অণুর মধ্যে দেখা যাচ্ছে তখন সংঘর্ষ বেড়ে যায়, এবং দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে নিম্ন শক্তির জটিল যৌগ গঠন করে। দ্বিতীয় ধাপে গিয়ে তৃতীয় ধাপে গিয়ে এই জটিল যৌগটা বিযোজিত হয়ে নতুন অণু সৃষ্টি করে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর প্রভাবক পৃষ্ঠে তখনও আটকে থাকে, অর্থাৎ এই প্রভাবকটা যে পৃষ্ঠে লেগে গেছিলো সেই পৃষ্ঠে কিন্তু এখন এসে লেগে থাকছে। এই পৃষ্ঠে লেগে থাকে, দেখা যাচ্ছে যে আমার বিক্রিয়ায় যে উৎপন্ন শক্তি ধাতব প্রভাবককে তখন শোষিত হয় এবং দেখা যাচ্ছে পরে তা বিক্রিয়া কোণকে যোগান দেয়। আর চতুর্থ ধাপে কী আছে, তোমার উৎপাদন সমূহ প্রভাবক পৃষ্ঠতল থেকে বিমুক্ত হয়।
তো দেখো এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে কিন্তু মূলত একটাই কাজ করছে, সে কিন্তু এই প্রভাবকটা কি করছে, তার ফাঁকা যে ডি অরবিটাল ছিল তার সাথে লেগে আছে, তার পৃষ্ঠে লেগে আছে, লেগে সর্বশেষে যখন সে উৎপাদ তৈরি হয়ে যাচ্ছে সেটা বিমুক্ত হচ্ছে। প্রভাবকের কাজ কি, তোমার বিক্রিয়াটাকে সামনের দিকে নিয়ে যাওয়া। এই দুটো বিক্রিয়া করছিল না, প্রভাবক সেখানে সাহায্য করছে। তো কীভাবে সাহায্য করছে, সে এদের ফাঁকা ডি অরবিটালে গিয়ে অবস্থান করছে, করে দেখা যাচ্ছে আস্তে আস্তে জটিল যৌগ গঠন করে সর্বোপরি শেষ ধাপে আমার কী করছে, যে আমার যখন এই উৎপাদটা তৈরি হয়ে যাচ্ছে সে বিমুক্ত হয়ে যাচ্ছে। এটা হলো অধিশোষণের মাধ্যমে। তো এর কিছু উদাহরণ দেয়া আছে, তোমার যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরির যে বিক্রিয়া সেটাই বলা আছে এখানে, তোমরা এটা জানো। নাইট্রোজেন হাইড্রোজেন মিলে তৈরি হয়, এখানে আয়রন প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। আর উদাহরণ 2 দেওয়া আছে, এই যেখান থেকে এমসিকিউ চলে আসতে পারে, মাথায় রেখো, যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সমূহের ও তোমার যে ভেজিটেবল অয়েল আছে, অর্থাৎ সয়াবিন অয়েল যেটা, তো সয়াবিন অয়েল এর হাইড্রোজেনেশন অর্থাৎ হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া করলে তখন দেখা যাচ্ছে আমার নিকেল প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে তোমার যদি পরীক্ষায় এমসিকিউ আসে যে ভেজিটেবল অয়েল তৈরিতে তোমার কোনটা প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়, তাহলে তোমার নাইট্রোজেনটা বলতে হবে। এটা কিন্তু মাথায়, সরি নিকেল বলতে হবে, নিকেল 28 নিকেল বলতে হবে কিন্তু, মাথায় রেখো এই জিনিসটা, মাথায় রেখো এমসিকিউ। আর এখান থেকে অন্তর্বর্তী যৌগ গঠন ক্ষেত্রে কোন জিনিসটা হয়, অন্তর্বর্তী যৌগ গঠনটা হলো তোমার প্রভাবকটা কারোর সাথে বিক্রিয়া করে যাচ্ছে, বিক্রিয়া করে তোমার কি করছে, একটা মধ্যবর্তী অন্তর্যৌগ গঠন করবে এবং সর্বোপরি আমার যে উৎপাদটা ছিল সেই উৎপাদটা তৈরির সময় সে বের হয়ে যাবে। কেমন দেখো এখানে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া করে, দেখো আমার বিক্রিয়াটা কেমন ছিল, সালফার ডাইঅক্সাইডের অক্সিজেনের বিক্রিয়ায় আমি সালফার ট্রাইঅক্সাইড তৈরি করব। এখন এই যে আমি সালফার ট্রাইঅক্সাইড তৈরি করব, আমি প্রভাবক হিসেবে কী ব্যবহার করছি, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। মূলত বিক্রিয়াটা কী ছিল, আমরা যে স্পর্শ পদ্ধতিতে যখন সালফিউরিক অ্যাসিড উৎপাদন করি তখন আমরা দেখা যাচ্ছে সালফার ডাইঅক্সাইডের গ্যাসের জারণ ক্রিয়ায় আমরা কী ব্যবহার করি, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড প্রভাবক হিসেবে ব্যবহৃত করি। তাহলে তোমার মাথায় রেখো যে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয় কোন প্রক্রিয়ায়, স্পর্শ পদ্ধতিতে। আর এক্ষেত্রে কী হয়, আমার কোন প্রভাবক ব্যবহৃত হয়, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। এটাও কিন্তু এমসিকিউ। আচ্ছা এখন কথা হলো যেটা বলছিলাম, যে এই যে আমি ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডটা প্রভাবক হিসেবে ব্যবহার করছে, সে কী করছে, সে দেখো এই যে সালফার ডাইঅক্সাইডের সাথে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড আর ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড তৈরি করছে। ওই ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড তৈরি করছে। অর্থাৎ কি, এটা অন্তর্বর্তী যৌগ গঠন, মানে কি সে কিন্তু অন্তর্বর্তী একটা যৌগ গঠন ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড তৈরি করে ফেলছে, পরে সর্বোপরি যখন আমার উৎপাদ তৈরি হয়ে যাচ্ছে সেখান থেকে বের হয়ে চলে যাচ্ছে। তো এটা হলো তার বিষয়। আর এখন বলো এটা বুঝতে পারছো কিনা তোমরা? জি ভাই। এই ছোট ছোট কথা রিটেনে আসলে এগুলো বলে দিবা। আচ্ছা এরপরে ক্রোমিয়ামের বিভিন্ন জারণ সংখ্যা, মাথায় রাখা, ক্রোমিয়ামের কিন্তু 7 জারণ সংখ্যা সম্ভব না, 2 3 6 6-এর বেশি জারণ সংখ্যা সম্ভব না, এমসিকিউ আসে কিন্তু। আচ্ছা এখানে অবস্থান্তর মূলের যে বর্ণগুলো আছে, ধাতুর আয়নের যে বর্ণগুলো আছে, টাইটানিয়াম, বেগুনি, নীল, ম্যাঙ্গানিজ আছে, এই বর্ণগুলো রিডিং দিও, খুব বেশি আসতে দেখা যায় না। এরপরে আছে যেটা অবস্থান্তর ধাতু রঙিন যৌগ গঠন করে কেন, এটাও একটা গুরুত্বপূর্ণ রিটেনের কোশ্চেন। তো কেন রঙিন যৌগ গঠন করে, এখানে আরও সেই কথা, এখানে অপূর্ণ ডি অরবিটাল থাকে, অপূর্ণ ডি অরবিটাল থাকার কারণে এরা দেখা যাচ্ছে রঙিন যৌগ গঠন করতে পারে। এবং দেখা যাচ্ছে এই যে যখন এরা জটিল আয়ন গঠন করে, অবস্থান্তর মৌল কিন্তু দেখছিলাম রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে। ওই যে যখন জটিল যৌগ গঠন করতে যায় তখন দেখা যাচ্ছে এর 5টা ডি অরবিটাল, তখন দেখা যাচ্ছে যে 5টা ডি অরবিটালের মধ্যে আমরা যে সমশক্তি সম্পন্ন 5টা ডি অরবিটাল ডি এক্স ওয়াই জেড এভাবে যে 5টা সমশক্তি সম্পন্ন ডি অরবিটাল তৈরি করছিলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে শক্তির একটু তারতম্য ঘটে। যখনই শক্তির একটু তারতম্য ঘটছে তখন দেখা যাচ্ছে ওই যে শক্তির পার্থক্য হয়, ওই পার্থক্যের কারণে দেখা যাচ্ছে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, ওই তরঙ্গ দৈর্ঘ্যটা যখন দৃশ্যমান আলোর সংস্পর্শে আসে তখন আমরা সেটা দেখতে পাই। আর তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কী ঘটে, আমার সেই জিনিসটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে ডিজেনারেট আর ডিজেনারেট অবস্থার সৃষ্টি হয়। অর্থাৎ তোমরা জানো যে অবস্থান্তর যে মুক্ত একক পরমাণুতে তখন 5টা ডি অরবিটাল থাকে, তারা সমশক্তি স্তরে থাকে। আমি তোমাদের বলছিলাম কিন্তু একটা ডি অরবিটালকে ভেঙে আমরা সমশক্তি সম্পন্ন 5টা উপশক্তি স্তর পাচ্ছি, 5টা অরবিটাল পাচ্ছি। এই যে 5টা সমশক্তি সম্পন্ন পাচ্ছি, এই সমশক্তি বলে এদের অবস্থাকে আমরা বলি ডিজেনারেট অবস্থা। যখন সমশক্তি সম্পন্ন থাকে তখন আমরা এটাকে বলি ডিজেনারেট অবস্থা। আচ্ছা এখন দেখো তোমাদের ক্রিস্টাল ফিল্ড মতবাদ আছে, ক্রিস্টাল ফিল্ড থিওরি। তো এই ক্রিস্টাল ফিল্ড থিওরিতে তিনি কি বলছেন, এটা একটা বিজ্ঞানীর মতবাদ। তো তিনি এই ক্রিস্টাল ফিল্ড থিওরিতে বিজ্ঞানী কি বলছে, তিনি বলছে যে জটিল আয়ন যখন গঠন করা হয়,
জটিলায়ন তোমরা শেষের দিকে পড়বা। তো জটিলায়ন গঠন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে জটিলায়ন গঠন করার ক্ষেত্রে আমার লিগ্যান্ডের সাথে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যুক্ত হয়, এবং এই নিঃসঙ্গ ইলেকট্রন যখন যুক্ত হয় তখন দেখা যাচ্ছে অরবিটালে যে ধনাত্মক আয়নের যে 5টা ডি অরবিটাল থাকে এরা এক্স ওয়াই জেড এরকম অক্ষবরাবর যখন 3টা অক্ষবরাবর অবস্থান করে, আর দেখা যাচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডিজেড স্কোয়ার যেটা আছে এরা দেখা যাচ্ছে অরবিটালের যে ইলেকট্রন লিগ্যান্ডের ইলেকট্রন যুগল দ্বারা বিকশিত হয়। মূলত কাহিনীটা কি করছে দেখো, ডি অরবিটাল যে 5টা অরবিটাল ছিল ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, অর্থাৎ এই 3টা অক্ষ বরাবর এরা কি করছে, এরা যে লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল ছিল সেখানে যাচ্ছে, আর তোমার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা বিকশিত হচ্ছে কারা ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিজেড স্কোয়ার, এগুলো ক্রিস্টাল ফিল্ড থিওরিতে এইগুলো বলা হয়েছে। এখন এক্ষেত্রে তোমরা যদি একটু লক্ষ্য করো, এগুলো তোমরা যখন ক্লিয়ার হবে কখন, তোমাদের যখন জটিল যৌগ আরও ভালো করে করানো হবে, তোমাদের জটিল যৌগ এদের একদম শেষে জটিল যৌগ আছে। তো জটিল যৌগ গঠন করার ক্ষেত্রে আমার লিগ্যান্ড দরকার হয় এবং সেখানে সন্নিবেশ বর্ণন গঠিত হয়। সন্নিবেশ বর্ণন তোমরা জানো, কিন্তু লিগ্যান্ডটা এখনো করা হয়নি, লিগ্যান্ড সামনে আসতে দেখাবো, সমস্যা নাই। এর পরপরই আছে লিগ্যান্ড, দেখতে পাচ্ছ। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আসলে জিনিসটা দেখো, এই যে তোমার আয়রনের যে 3D অরবিটাল ছিল, এখানে 6টা ইলেকট্রন ছিল, 6টা ইলেকট্রন দেখো প্রথমে সমশক্তি অবস্থায় আছে, যেটাকে আমরা বলছি ডিজেনারেট অবস্থা। এবার এই যে আয়রনের যে 3D অরবিটালের যে ইলেকট্রনগুলো আছে এরা কি হয়, এদের মধ্যে কি হয়, শক্তির সামান্য তারতম্য হয়। এরা যেহেতু ডি অরবিটাল ফাঁকা আছে এবং এরা যখন আমার কি করছে জটিল যৌগ গঠন করতে যাচ্ছে, মূলত কাজটা হচ্ছে কখন, যখন জটিল যৌগ, এরা স্বাভাবিক অবস্থায় থাকলে স্বাভাবিক, যখন জটিল যৌগ গঠন করতে যাচ্ছে তখনই খেলা পাচ্ছে। এই যে জটিল যৌগ যখন গঠন করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে এদের মধ্যে শক্তির সামান্য তারতম্য হয়, হলে কি হচ্ছে দেখো তোমার এখানে দেখা যাচ্ছে এই যে এই অংশগুলোতে আমার কি কয় লিগ্যান্ড চলে আসে। আমি তোমাদের বলছিলাম যে লিগ্যান্ডের ইলেকট্রন দ্বারা একটা হলো বিকশিত হচ্ছে আর একটা হলো আকর্ষিত হচ্ছে। এক্স ওয়াই জেড দেখো এই যে ইলেকট্রনগুলো ছিল তারা সর্বোপরি সবগুলো দেখো এক্স ওয়াই জেড এগুলোতে এসে গেছে, আর এই যে ফাঁকা জায়গাটা চলে আসছে, অর্থাৎ এই যে ফাঁকা এখানে আমরা কি হচ্ছে লিগ্যান্ডটা লাফিয়ে চলে আসছে। লিগ্যান্ড যখন এর মধ্যে ঢুকতে যাচ্ছে তখন দেখো লিগ্যান্ড যখন এখানে ঢুকবে, ঢোকার আগে কি হচ্ছে দেখো এখানে আমার ইলেকট্রনগুলো ছিল আমার এক সাইডে চলে আসছে সবগুলোই। তো সেক্ষেত্রে এই যে অবস্থাটা দেখো, এদের যে শক্তি সমান না, কিন্তু এটা দেখো ফাঁকা হয়ে আছে, কিন্তু এদের কিন্তু শক্তি আলাদা। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হয়, তোমার একটা নন ডিজেনারেট অবস্থা সৃষ্টি হয়, অর্থাৎ এখানে শক্তিটা সমান থাকে না। তো এই যে শক্তি সমান থাকছে না, তো দেখা যাচ্ছে শক্তি সমান না থাকার কারণে এদের মধ্যে তোমার সামান্য তারতম্য সৃষ্টি হয়। তো এক্ষেত্রে কি হয় তোমার জিনিসটা তোমাদের ক্ষেত্রে যদি আমরা বলি, এখানে দেখো এটাকে ইজি দ্বারা প্রকাশ করছে, অর্থাৎ এর যে শক্তি এটাকে আমরা ইজি দ্বারা প্রকাশ করি, আর এটা শক্তি যদি আমরা T2G দ্বারা প্রকাশ করি, এই দুটোর পার্থক্য করলে আমরা ডেল ই পাই, ই সমান সমান এইচ মিউ জানি, তো সেক্ষেত্রে আমরা এটা পাই। আর এখানে আরও একটা জিনিস ঘটে তোমাদের, সেটা যদি বলি ক্রিস্টাল ফিল্ড মতবাদ তোমরা লিখবে এটার ক্ষেত্রে। আর এখান থেকে যে লিগ্যান্ডের প্রভাবটা আছে, অর্থাৎ তোমরা যদি এখানে দেখো যে জটিল যৌগ যখন জটিল আয়ন যখন বিভিন্ন দুর্বল ও সবল লিগ্যান্ডের সাথে প্রভাব থাকছে, তখন দেখা যাচ্ছে মানে এই লিগ্যান্ডটা আমার জটিল হবে, মানে সরি দুর্বল হবে না শক্তিশালী হবে। জটিল আয়নের ক্ষেত্রে তো লিগ্যান্ড যুক্ত হবে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা দুর্বল হবে না সবল হবে, এটার উপর নির্ভর করছে আমার এই শক্তির মানটা। অর্থাৎ কোনো লিগ্যান্ড আছে যেগুলো হলো শক্তিশালী, যে কোনো লিগ্যান্ড আছে যেগুলো হলো দুর্বল। শক্তিশালী বলতে কী বোঝানো হচ্ছে, এখান থেকে ইলেকট্রনকে সে বের করে দিয়ে জায়গা করে নিতে পারবে। যেটা তোমরা সামনে ক্লিয়ার হবা, যখন সংকলন করানো হলে তখন আরও ক্লিয়ার হবা এই জিনিসগুলো। এটা মূলত সংকলন করানোর পরে করানো হয়, তো সংকলন তো তোমাদের আলোচনা শুরু করলে এগুলো পরবর্তীতে। এখন দেখো এখানে আর রেড গ্রিন ব্লু দেখো একটা ডি ব্লক ধাতুর দ্রবণ নিয়েছে, অর্থাৎ আমরা যে প্রাইমারি রং 3টা জানি, এটা কিন্তু এমসিকিউ আসে, প্রাইমারি রং 3টি রেড গ্রিন ব্লু। তো এই প্রাইমারি 3টি রং এই যখন এই এর মধ্যে দিয়ে পাস করা যাচ্ছে, পাস করলে দেখো দ্রবণটি দেখা যাচ্ছে লাল বেগুনি দেখাচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের কি কাজটা কি করছে, যে দৃশ্যমান আলোর সবুজ বর্ণ ডি ব্লক ধাতুর আয়ন দ্বারা শোষণের ফলে দ্রবণটি বেগুনি লাল বর্ণ দেখা যাচ্ছে, অর্থাৎ এই দ্রবণটা তখন কেমন দেখা যাচ্ছে, বেগুনি লাল। আর এই সাইড দিয়ে যদি তুমি দেখতে পাও, মানে চোখ দাও, তাহলে দেখা যাচ্ছে তুমি কি বর্ণ দেখতে পাবা, সবুজ বর্ণ দেখতে পাবা। কারণ কি, সবুজ বর্ণ ডি অরবিটাল দ্বারা তোমার শোষিত হয়েছে। তো ওই যে শোষিত হচ্ছে ওর একটা তরঙ্গ দৈর্ঘ্য
বিশিষ্ট আলো সে বের করে দেবে। তো ওই আলোটাই কিন্তু আমরা চোখে দেখব। অর্থাৎ যদি সবুজ বর্ণ শোষিত হয় তখন দেখা যাচ্ছে দ্রবণের বর্ণটা পার্পল হয়, অর্থাৎ বেগুনি লাল হয়, এরকম এরকম কিছু কথাবার্তা এখানে বলা আছে, তোমরা দেখে নিও। তো এই হলো বিষয়। আর এখানে পানি হলো উইক লিগ্যান্ড, আর এখানে তোমার সায়ানাইড যে আয়ন আছে এটা তোমার স্ট্রং লিগ্যান্ড, এইটা মাথায় রেখো। এবং এখানে দেখো তোমার যেটা বলা আছে যে এখানে কয়েকটা জিনিস মাথায় রেখো, যে সবল লিগ্যান্ড যদি NH3 এর সাথে যুক্ত হয়, অর্থাৎ এই যে জটিল যৌগ গঠন করার সাথে নিকেলের সাথে দেখো অ্যামোনিয়া যুক্ত হয়েছে, এটা কি বন্ধনের মাধ্যমে? সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত হয়েছে। তো এক্ষেত্রে যখন এই আয়নটা গঠন করে তখন দেখা যাচ্ছে তোমার সবল লিগ্যান্ড যুক্ত হওয়ার কারণে দেখা যাচ্ছে এর বর্ণ নীল হয় আর এর তরঙ্গ দৈর্ঘ্য হয় 445। আর সেম একই কথা যদি তোমার পানির সাথে এই নিকেলের সাথে যখন পানি যুক্ত হচ্ছে, অর্থাৎ কি একটা দুর্বল লিগ্যান্ড যুক্ত হচ্ছে, তখন দেখা যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হয় 50, মানে 500 ন্যানোমিটার। তো তোমাদের যেটা বলছিলাম বিষয় হলো কি, আমার দেখো সেম দুইটার ক্ষেত্রে কিন্তু নিকেল আছে, জাস্ট লিগ্যান্ডটা আমি চেঞ্জ করছি। একটা হলো সবল লিগ্যান্ড ইউজ করছি, একটা দুর্বল লিগ্যান্ড ইউজ করছি। সবল লিগ্যান্ডের ক্ষেত্রে কি হয়েছে, আমার তরঙ্গ দৈর্ঘ্য কমে গেছে। আর দুর্বল লিগ্যান্ডের ক্ষেত্রে কি হয়েছে, আমার তরঙ্গ দৈর্ঘ্য দেখো এটার থেকেও কিন্তু বাড়ছে। এই হলো মেন কথা, যে সবল লিগ্যান্ড দুর্বল লিগ্যান্ডের ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটছে। আর আরেকটা কথা, এখানে এই যে দুটো সিরিজ আছে ক্রোম আছে, এই দুটো অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউ চলে আসে। যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যেগুলো আছে দেখো, প্রথমে CO, তারপরে সায়ানাইড, তারপরে NH3, কার্বন মনোক্সাইড, দেখো তিনটা এইভাবে সাজানো আছে। এগুলো আস্তে আস্তে সবচেয়ে কার্বন মনোক্সাইড বেশি, তারপর সায়ানাইড, তারপরে অ্যামোনিয়া, শক্তির মাত্রা দেখাইছে। ঠিক একইভাবে উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে দেখো এখানে পানি সবচেয়ে দুর্বল, তারপরে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, এইভাবে দেখানো হয়েছে। এগুলো মাথায় রেখো। তো এই অবস্থান্তর আচ্ছা আচ্ছা লিগ্যান্ড নিয়ে আগামী দিন আলোচনা করব, লিগ্যান্ড আর পরবর্তীতে